নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। বিহারের এরকম একটা সাংঘাতিক বিজয়, এনডিএর বিজয় প্রাপ্তির পর পশ্চিমবঙ্গে বিজেপির পার্টি অফিসে সাংঘাতিকভাবে দেখা যাচ্ছে যে আবির খেলা চলছে, জয়োল্লাস। স্বাভাবিক, বিজেপি কর্মীরা প্রতিবেশী রাজ্যে এই রকম বিপুল জয় হলে তাতে উৎসাহ বাড়বে, এটাতে তো কোনো ভুল নেই। কিন্তু এই যে প্রশ্নটা চারদিক থেকে উঠছে এবং বিজেপি সেটাকে প্রচার করছে, যে যেন মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গেও 2026-এর অ্যাডভান্স ভিক্টরিরও আবির খেলা শুরু হয়ে গেছে। অর্থাৎ মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে বিজয় প্রাপ্তি হয়ে গেছে। সত্যি কি তাই? ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গন্তব্য পশ্চিমবঙ্গ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ এই কদিন আগে আমাকে বিজেপির একজন নেতা দিল্লিতে বলছিলেন যে समस्या ये है कि हर जगह हम विजय प्राप्त होते हैं, सिर्फ पश्चिम बंगाल ऐसे एक स्टेट है जहाँ कामयाब नहीं हो पा रहे। किंतु কেন পারছি না আমরা? এই যে জিনিসটা, वहाँ ममता बनर्जी क्या करते हैं पता नहीं है, हम लोग नहीं कर पा रहे। এই যে বিষয়টা, এটা মাথায় রাখতে হবে যে এইটা এরকম নয় যে মানে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং ফার বিহাইন্ড, এটা বলে দিলেই সঙ্গে সঙ্গে বসন্ত এসে যায় না, বিজয়ের বসন্ত এসে যায় না। কেন আসে না? তার প্রধান কারণ হচ্ছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর তেজস্বী যাদব এক নন। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী শুধু তো বিহার নয়, সর্বভারতীয় নেতা। আমি তো বলি রাহুল গান্ধী যদি সর্বভারতীয় নেতা হিসেবে মোদির প্রধান বিরোধী নেতা থাকেন, তাহলে মোদিকে সরানো আর কোনোদিনই সম্ভব হবে। অর্থাৎ রাহুল গান্ধী ইজ দ্য সেফটি ভালভ অফ নরেন্দ্র মোদী। আমি কেন বলছি, খুব সংক্ষেপে, খুব দ্রুত 2-3টে পয়েন্ট বলছি। প্রথম কথা দেখুন, এই যে এসআইআর, একটা নিবিড় ভোটার তালিকা, যে একটা পর্যালোচনা, সেখানে রাহুল গান্ধী বললেন ভোট চুরি, হাইড্রোজেন বোম, দিল্লিতে সাংবাদিক বৈঠক, অনেক কাণ্ড হলো। কিন্তু বিহারে একটা সাংঘাতিকভাবে যে রাহুল গান্ধী প্রচার অভিযান গড়ে তুললেন, তা কিন্তু করলেন না। উল্টে আমি দেখতে পাচ্ছি উনি ভোপালে গিয়ে হাইড্রোজেন বোম নিক্ষেপ করছেন, যে ভোট চুরি। তিনি দিল্লিতে করছেন, অন্যান্য জায়গায় করছেন। যেদিন নির্বাচন কমিশন ঘোষণা করল যে এই যে এসআইআর কীভাবে হবে, কি হবে না হবে, ডুজ অ্যান্ড ডোন্ট, সেদিন রাহুল গান্ধী বিদেশে। এটা কি হয়? এটাতে বিজেপির কাজ করবে। অমিত মালভিয়া অ্যান্ড কোম্পানি, তারা তো বিজেপির কাজের জন্য তাদেরকে তো দায়িত্ব দেওয়া রয়েছে। তারা সঙ্গে সঙ্গে প্রচার অভিযান তো বিজেপি শুরু করে দিল যে রাহুল গান্ধী ইজ মিসিং। তো এই যে পলাতক রাহুল গান্ধী বিহারে এলো না, তেজস্বী যাদবকে আউটসোর্স করে দিল, যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী বলে দিল রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর পদপ্রার্থী। আজ 2029 লোকসভা নির্বাচন অনেক দেরি, ইন্ডিয়া জোটে কোনো বৈঠকও হলো না, কোনো আলোচনা হলো না, তুমি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করে দিলে। এবং এসআইআর নিয়ে, যেটা ইলেকশন কমিশন বলেছে, পশ্চিমবঙ্গে এসআইআর মানে শুরু হওয়ার আগে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগগুলো লিখিতভাবে জমা করেছে নির্বাচন কমিশন। যতগুলো আত্মহত্যা হয়েছে এবং সে সমস্ত যে চিঠিগুলো, সেগুলো খুব অর্গানাইজড ওয়েতে, সাংগঠনিকভাবে নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগগুলোকে জমা দেওয়া হয়েছে। অথচ বিহারে ঠিক উল্টোটা হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন বোম নিক্ষেপ হচ্ছে বাইরে, কিন্তু নির্বাচন কমিশন তারা বলছে যে আমাদের কাছে কোনো লিখিত কমপ্লেন নেই। তাহলে এটাকে অর্গানাইজড ওয়েতে কেন নেই? তার কারণ কংগ্রেসের সংগঠন নেই। তেজস্বী যাদবের সংগঠন আছে, কিন্তু তেজস্বী যাদব মনে করেছে যে এসআইআরটাকে মস্ত বড় একটা ইস্যু করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি শুধু এসআইআর নয়, তিনি গোটা তার রাজনীতিটা 2026-এর আগে দিল্লি বিরোধী, তাদের যে বঞ্চনা, তাদের যে অন্য 4টে রাজ্যে যেগুলো বাংলাদেশের সীমান্তবর্তী, সেখান দিয়ে রোহিঙ্গারা কোথায় এসেছে, কিভাবে এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা রেখেছেন, সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন সবাই, যে অন্যান্য যে রাজ্য, অসম, মিজোরাম, বাংলাদেশের সীমান্ত তো শুধু পশ্চিমবঙ্গ না, তাহলে সেখানে এসআইআর হবে না, অথচ আমার রাজ্যে শুধু হবে। এইটা মানুষের কাছে পৌঁছে নিয়ে মানুষকে বলা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি গোটা জিনিসটাকে দিল্লি বিরোধী, মোদি বিরোধী, তার যে মানে বিজেপি বিরোধী যে রাজনীতিটাকে, সেটাকে নিয়ে গেছেন একটা অন্য স্তরে, উচ্চগ্রামে।
তেজস্বী তো নীতিশের বিরুদ্ধে রাজনীতিটা করলো, প্রচারটা করলো। বিজেপি সর্বভারতীয় দল, সেই তো সব থেকে বেশি আসন পেল এবং নীতিশের থেকেও এবারও বেশি আসন পেল, অথচ মূল লড়াইটা নীতিশ বিরোধী করতে গিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সম্পর্কে কেন এত নীরবতা, কেন এত নরম, সেগুলো নিয়ে কম গুঞ্জন হয়নি যে তেজস্বী যাদবের এবং তার বাবা লালু প্রসাদ যাদবের এনফোর্সমেন্ট, সিবিআই। আমি সেসব প্রসঙ্গে যাচ্ছি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই যে তার নরম হওয়ার রাজনীতির জন্য সেটা দায়ী আমি কখনোই বলবো না। তেজস্বী পরিশ্রম তো করেছেন, করেননি তা তো নয়, রাহুল গান্ধীর মতো তো নন, তিনি অনেক বেশি আসন বেশি আরও পেতে পারতেন। কিন্তু নিজের নির্বাচন কেন্দ্রেই এই যে ওঠানামাটা, এই যে ভোটের যে আমরা দেখলাম যেভাবে উনি জিতলেন, সেটা তো আমরা তেজস্বী যাদবের কেন্দ্রে তিনি জিতছেন না হারছেন এই প্রশ্ন করব, এটা তো কখনো ভাবিনি। সুতরাং এই পরিস্থিতিটাতে আমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করা তেজস্বী বা রাহুলের, এটা একটা সাংঘাতিক ঘোরতর মানে অন্যায়। একটা কথা শুধু বলবো যে বিজেপি এখানে যেহেতু খুব ডিমোরালাইজড হয়ে গেছে, বলেছে কোটিতে সদস্য সংগ্রহ অভিযান, সেখানে লাখে গিয়েও আটকে গেছে। এখানে একটা অখণ্ড মমতার বিরুদ্ধে খণ্ড খণ্ড বিজেপি নেতা, একটা খণ্ড সুকান্ত, একটা খণ্ড শ্রমিক, একটা খণ্ড দিলীপ, একটা খণ্ড শুভেন্দু, একটা অখণ্ড মমতাকে মোকাবিলা করার জন্য একটা অখণ্ড বিরোধী নেতা বিজেপি খুঁজে পাচ্ছে না। সুতরাং বিজেপি তার মধ্যে আবার ওই যে অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি যেসব কথা বলতে শুরু করেছেন সেটা একটা শিরোপীড়ার কারণ। সুতরাং সব মিলিয়ে সংগঠন নেই। মোহন ভাগবত আসছেন, ডিসেম্বর মাসে আসার কথা, সংগঠন আরএসএসের সাথে বিজেপির সমন্বয়ের অভাব রয়েছে। সব মিলিয়ে এই যে একটা হতাশা ব্যঞ্জক পরিবেশ, মানে বিজেপি ধরেই নিয়েছে যে জিতে সম্ভব নয়, এবং তার মধ্যে আবার সিপিএম প্রচার করছে মোদি আর মমতার সেটি, সব মিলিয়ে একটা ডিপ্রেশন ছিল, বিজেপির ডিপ্রেশন আছে। এই ঘটনাটা একটা অনুঘটক হিসেবে কাজ করতে পারে যে একটু চাঙা করার জন্য। ওই যে আমরা পিকে খেলার ফুটবলের মাঠে বলতাম না যে ভোকাল টনিক, যে তুমি খেলো খেলো, ওই ধন্যী মেয়ে ছবিতে উত্তম কুমার যেরকম পার্থকে বলছে বলটা নিয়ে এগো এগো এগো, পাস দে, এই কর সেই কর, এই যে একটা ইমপেটাস তৈরি করার যে চেষ্টা, এটা কোনিতে যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায়, এইটা বিজেপি কিছুটা হয়তো উৎসাহিত করার জন্য এখন প্রত্যেকটা জেলায় জেলায় পার্টি অফিসে আবির টাবির খেলা, মানে বিহারের ভিক্টরিটা সেলিব্রেট করে যদি ভোটে এগোনো যায়। এখন এটা অন্য রাজ্যের ব্যাপার, পশ্চিমবঙ্গ আর বিহার এক নয়, পশ্চিমবঙ্গের মডেলটা আলাদা, সেই মডেলের জন্য বিজেপির আলাদা অ্যাকশন প্ল্যান দরকার, দরকার সংগঠন, দরকার রাজ্য স্তরের নেতা। এই অভাবগুলো কি পাদপূরণ হয়ে যাবে? হবে না। একটু একটা ইনজেকশন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিহারের ভিক্টরিটাকে মূল্যায়ন করে চাইবে বিজেপিকে আর একটু উজ্জীবিত করতে, কিন্তু এত সহজে আমার মনে হয় না। উল্টে যেটা তৃণমূল কংগ্রেসের জন্য ভালো, যে এটাতে যে একটা কমপ্লিসেন্সি ছিল যে মমতা তো আছেই, আমি এমএলএ, আমার কি করার আছে, আমি আমার নানান রকমের অ্যাক্টিভিটিস অন্য আরও 10টা কাজ করছি, আমাকে নির্বাচন কেন্দ্রে যাওয়ারও দরকার নেই, আমি শুয়ে থাকলেও মানে সেই কচ্ছপ আর খরগোশের গল্পের মতো। এই ঘটনাটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় 24/7 ব্যস্ত থাকেন, উনি কখনোই কোনো ব্যাপারেই তিনি ওভার কমপ্লিসেন্সিতে ভোগেন না, সবসময় বড় উল্টো বেশি পরিশ্রম করেন। কিন্তু অনেক বিধায়ক আছেন যারা নিজের কনস্টিটিউয়েন্সি পর্যন্ত যান না। এখন সে আমার মনে হয় একটা অন্তত এই ওভার কনফিডেন্স, কমপ্লিসেন্সি, দিদি তো আছে আমাদের আর কি চিন্তা, একটা অন্তত সেই সচেতনতাটাও বৃদ্ধি হবে, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য ভালোই হবে। সুতরাং এত সহজে বিহার হলেও পশ্চিমবঙ্গ পরবর্তী গন্তব্য হতে পারে, সেই গন্তব্যে পৌঁছানোটা বিজেপির জন্য কিন্তু সহজ কাজ নয়।